এতদিন যে মানুষটাকে তুই শুধু রাগী, কঠিন আর নির্দয় বলেই চিনেছিস, তার ভেতরে যে এতটা নরম, কোমল একটা মানুষ লুকিয়েছিল, সেটা কি তুই কোনো দিন দেখতে চেয়েছিস? নাকি তুই শুধু দেখেছিস তার বাহ্যিক রুক্ষতা, সেই কঠোরতা, যেটা আদৌ তার সত্যিকারের সত্তা ছিল না? এভাবে আজরিন থামিনি। তার অনুপস্থিতিতে অমিতের তাকে ঘিরে লেখা একের পর এক চিরকুট সে পড়তে থাকে। আর প্রতিটি শব্দ ধীরে ধীরে তার অমিতকে ঘিরে তৈরি হওয়া ভেতরের ভুল ধারণাগুলো ভেঙে দিচ্ছিল। সে বুঝতে পারে যে মানুষটাকে সে এতদিন খারাপ নিকৃষ্ট বলে ভেবেছে, সে মানুষটা আসলে ততটা খারাপ ছিল না। হয়তো সে বুঝতে পারেনি, কিংবা বাকি সবার মতো নিজের অনুভূতিগুলো প্রকাশ করার ক্ষমতাটার ছিল না। আজরিনের মনের ভেতরে এমন এক আবেগঘন মুহূর্ত আশঙ্কিক। তার মোবাইলটা বেজে ওঠে। শব্দটা তার ভেতরে সমস্ত অনুভূতিকে চমকে দেয়। আর সে হাতে ধরা চিরকুটটা নিয়ে তাড়াহুড়ো করে মোবাইল পানে এগিয়ে যায়। দেখে স্ক্রিনে ভেসে উঠছে রনির নাম। কলটা রিসিভ করে কানে নিতেই ওপাশ থেকে ভেসে আসে রনির আতঙ্কিত কণ্ঠ। আজরিন, তুই কোথায়? রনির কণ্ঠ শুনে মুহূর্তে আজরিনকে বিস্ময় ঘিরে ধরে। আর সে খানিকটা অস্থির গলায় বলে, কেন? বাসায় তো আছি। কি হয়েছে? তোমার কথা এমন শোনাচ্ছে কেন? ওপাশ থেকে রনির কণ্ঠ আরও উদ্বিগ্ন, অস্থির। ভাইয়ার অবস্থা খুব খারাপ। কথাটা শুনে আজরিনের বুকটা ধক করে ওঠে। কি বলো? কি হয়েছে ওনার? অ্যাক্সিডেন্ট করেছে, অবস্থা হয়তো ভয়াবহ। আমার মোবাইলে কল দিয়েছে, কথা বলেছে, যেন শেষ নিঃশ্বাসটুকু দিয়ে আমি এখন সেখানে যাচ্ছি। তুইও আয়, একদম দেরি করিস না। আমি ড্রাইভার কাকুকে লোকেশন পাঠিয়ে দিচ্ছি, তোকে নিয়ে আসবে। রনির বলা কথাগুলো যেন আজরিনের কানে ঢুকছে, কিন্তু ঠিকভাবে মাথায় বসছে না। তবু সে কোনোভাবে কম্পিত স্বরে বলে, আমি আমি এক্ষুনি আসছি। আর কলটা রেখে আজরিন আর এক মুহূর্ত দেরি না করে ছুটে বেরিয়ে যায় রুম থেকে। তার পা তো চলছিল, কিন্তু মনে হচ্ছিল সে এগোতে পারছে না। বুকের ভেতরটা কাঁপছে, শ্বাস ভারী হয়ে আসছে। কি করবে, কাকে বলবে, কিছুই মাথায় নেই। শুধু একটা কথাই বারবার কানে বাজছে। রনি বলেছে ড্রাইভারকে লোকেশন পাঠিয়ে দিচ্ছে, উনি তাকে যেখানে অমিত নিথর পড়ে আছে সেখানে নিয়ে যাবে। এই একটা চিন্তায় তার সমস্ত হুঁশ উধাও। সে দ্রুত নিচে নেমে এসে দেখে ড্রাইভার গাড়ি নিয়ে তার অপেক্ষায়। সে কাছে আসতেই তিনি তড়িঘড়ি করে দরজা খুলে দিলেন। আর আজরিন কিছু না বলে ভেতরে বসে পড়ে। আবার সে কিন্তু বাড়ি কাউকে কিছু না জানিয়ে বেরিয়ে পড়ে, কারণ তার মাথায় তখন এসব কিছু আসছিলই না যে কাউকে কিছু জানানো দরকার। শুধু তার মনে হচ্ছিল অমিতের কাছে পৌঁছাতে হবে, যে করে হোক, যত দ্রুত সম্ভব। এদিকে গাড়ি ছুটতে শুরু করে, কিন্তু আজরিনের ভেতরে অস্থিরতা থামে না। এসি চলছে, তবু তার কপালে বেয়ে ঘাম ঝরছে। হাত দুটো কাঁপছে অবিরাম। মাথার ভেতর এলোমেলো চিন্তা, ভয়, আতঙ্ক, সব মিলিয়ে এক আতঙ্কিত অস্থিরতা তার মাঝে। অবশেষে গাড়ি শহরের ভিড় পেরিয়ে ধীরে ধীরে নির্জন এক পথে ঢুকে পড়ে। ড্রাইভার গাড়ি থামে, তারপর বেরিয়ে আসে। দরজা খুলে আজরিনকে শান্ত গলায় বলে, মামুনি, স্যার বলেছে তোমাকে এখানে নামিয়ে দিতে। আজরিন হতভম্ব হয়ে চারপাশে তাকায়। জায়গাটা একেবারে নিস্তব্ধ, অন্ধকারে ঢাকা। হাওয়া থেকে উপলব্ধি করা যাচ্ছে এটা কোনো একটা লেকের কিনারা হবে, যা আশেপাশে নদী বা বড় কোনো লেক আছে। বুকের ভেতর তার অজানা ভয় ধীরে ধীরে বাসা বাঁধতে লাগলো। তবুও সে ধীরে ধীরে গাড়ি থেকে নামে। মাটিতে পা পড়ার আগেই তার বুকে ধুকপুকানি আরও বেড়ে গেল। তবে চারপাশে চোখ বুলাতে বুলাতে আশঙ্কে আজরিনের চোখ আটকে যায় কয়েক কদম দূরে একটা ক্ষীণ আলোয়। খুব সম্ভবত আলোটা হবে মোবাইল টর্চের। আর সেই আলোয় অস্পষ্টভাবে দেখা যাচ্ছে একটা গাড়ির অবয়। তবে সেই অবয়ে আজরিনের চিনতে ভুল হয় না, এটা অমিতের গাড়ি। তাতে তার সব ভয় যেন মুহূর্তে হারিয়ে গেল। কোনো কিছু না ভেবেই সে ছুটতে থাকে আলোটার পানে। কাছে যেতেই তার পা থমকে যায়। অমিত মাটিতে পড়ে আছে, নিথর নিশ্চুপ। পাশে তার মোবাইল টর্চের আলো জ্বলছে। আজরিন চিৎকার করে ওঠে, আর সঙ্গে সঙ্গে দৌড়ে গিয়ে অমিতের পাশে বসে পড়ে। কাপা হাতে তাকে ঝাঁকাতে লাগে। শুনছেন? চোখ খুলুন। কি হয়েছে আপনার? কথা বলুন। চোখ খুলুন প্লিজ, চোখ খুলুন। আজরিনের এমন আর্তনাদে তার গলা ভেঙে আসছে, চোখ থেকে অঝরে পানি ঝরছে।
পিছন ফিরে সে ড্রাইভারের কাছে সাহায্য চাইতে যাবে, দেখে না আশেপাশে ড্রাইভার আছে না গাড়িটা আছে। এখন সে একা কি করবে বুঝে উঠতে পারে না, শুধু অবিরাম নিজের মতো করে বলতে থাকে। শুনছেন আপনি? উঠুন। আপনি এভাবে আমাকে ছেড়ে যেতে পারেন না। উঠুন। আপনি আমাদের মেয়ের জন্য হলেও আপনাকে বাঁচতে হবে। উঠুন। আমার আপনার প্রতি আর কোনো অভিযোগ রাগ নেই। আমরা সব ঠিক করে নিব। পেছনের সব কিছু ভুলে আমরা আমাদের মেয়েকে নিয়ে আবার সব কিছু শুরু করব। আপনি শুধু একবার চোখ খুলুন। তার ভাঙ্গা কণ্ঠ শ্বাস ভারী হতে লাগে। আপনাকে ছেড়ে যাওয়ার পর একটা দিনও আমি শান্তিতে থাকতে পারিনি। সে অমিতের বুকে মাথা রেখে দেয়, বুক ফেটে তার কথাগুলো বেরিয়ে আসে। প্রতিটা রাত আমার জন্য শাস্তি ছিল। ঘুম আসতো না, চোখ বন্ধ করলে আপনার মুখটা ভেসে উঠতো, আপনার রাগ, আপনার অভিমান, সব কিছু। শ্বাস নিতে কষ্ট হচ্ছিল তার, তবুও থামেনি। আমি নিজেকে বোঝাতে চেয়েছি আমি ঠিক করেছি। আপনাকে ছেড়ে এসে আমি ভালো আছি, কিন্তু জানেন আমি একটু ভালো ছিলাম না। কান্না আটকানো স্বর। আমাদের ভালো খারাপ সব ধরনের ছোট ছোট মুহূর্তগুলো সবকিছু আমাকে প্রতিদিন কষ্ট দিত। আজিন অমিতের বুক থেকে মাথা তুলে এবার শার্টের কলার ধরে আরো বলে, আমি যখন মেয়েকে কোলে নিতাম, ওকে নিয়ে হাসতাম, ওকে নিয়ে হাসাতাম, ওর সাথে খেলতাম, ভাবতাম আপনি থাকলে এখন মুহূর্তটা কেমন হতো, কেমন করে আপনি ওকে আদর করতেন। এসব ভেবেই আমি কষ্ট পেতাম। শুনছেন আপনি? আপনি ওঠেন। আমার আপনাকে এভাবে দেখতে ভালো লাগছে না, আমার সহ্য হচ্ছে না। আমি আমি অমিত, ওঠেন। আজিনের মাথায় আসে এবার রনিকে বা বাড়িতে কল দেওয়া। তার সঙ্গে সঙ্গে সে কাঁপতে থাকা হাতে অমিতের মোবাইলটা তুলে নেয়। কিন্তু মোবাইল যে লক, কি হবে লক, এসব ভাবতে ভাবতে সে কয়েকটা লক দেয়, কিন্তু মোবাইলটা খুলতে পায় না। পরে মনে পড়ে নিজের মোবাইলের কথা, কিন্তু নিজের মোবাইল আশঙ্কিক। তার মনে পড়ে তার মোবাইল তো গাড়িতে। তাড়াহুড়ো, উদ্বিগ্ন, অস্থিরতা সব মিলে সে গাড়ি থেকে মোবাইলটা নিতেই ভুলে যায়। আর এটাই এখন তার মাথায় আসে। সে উন্মাদের মতো হয়ে পড়ে আর নিজেকেই বলতে থাকে। রনি ভাই এখনো আসছে না কেন? তারপর অমিতকে উদ্দেশ্য করে আরও বলতে থাকে, আপনি উঠবেন, চোখ খুলবেন, না হলে আমি কিন্তু মেয়ে নিয়ে এবার আপনার থেকে অনেক দূরে চলে যাব, যেখান থেকে আর কোনো দিন ফিরে আসা সম্ভব না। উঠুন আপনি। আমার কিন্তু রাগ হচ্ছে, ভীষণ রাগ। আপনাকে এইভাবে দেখতে যে আমার ভালো লাগছে না। কি করে আপনাকে বোঝাই আপনি ছাড়া আমি অসম্পূর্ণ। এসব বলতে বলতে আজিন ধীরে ধীরে অমিতের বুকে আবার মাথা ঠেকিয়ে নেয় আর অস্থিরতায় স্বর নিচু করতে করতে বলে, আপনি উঠুন না, উঠুন। বলতে বলতে আজরিন থেমে গেল। পরমুহূর্তে একটা হাতে সে আলতো করে আজদিনের মাথায় থামে। অবশ্য হাতটা অমিতেরই, আর সঙ্গে সঙ্গে সেই স্পর্শে আশঙ্কিকই চারপাশ আলোকিত হয়ে ওঠে। চারদিক থেকে শীতল স্বরে মিউজিক ভেসে আসতে থাকে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে, হ্যাপি 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 বার্থডে টু ইউ। আজরিন স্তব্ধ হয়ে যায়। সে ধীরে ধীরে অমিতের বক্ষ পিঞ্জর থেকে মাথাটা তুলতে থাকে। চোখ তার ভিজে, আর সেই চোখেই সে দেখে কিছুক্ষণ আগে সেই স্থানটা ছিল অন্ধকার। ভয় আর আজরিনের আত্মনাদে ভুতুরে পরিবেশ। সেই স্থানটা এখন চারপাশ আলোয় ঝলমল করছে। সে যেন বিশ্বাসই করতে পারছে না। তারপর সে ধীরে ধীরে দৃষ্টি ঘোরায় অমিতের পানে। ততক্ষণে অমিত উঠে বসে আছে, মুখে একটা উষ্ণ হাসি। নরম শান্ত কণ্ঠে বলে, শুভ জন্মদিন বউ। আজরিন স্থির। এক মুহূর্ত, দুই মুহূর্ত, তারপর সে ঝাঁপিয়ে পড়ে অমিতকে জড়িয়ে ধরে, এত জোরে যেন অমিতের দম বন্ধ হয়ে আসছে। কান্নায় কাতর কণ্ঠে সে বলতে থাকে, আপনি আপনি এমনটা কেন করলেন? আপনি জানেন আমি কতটা ভয় পেয়েছি। আমার এক মুহূর্তের জন্য মনে হচ্ছিল আমি সত্যি সত্যি আপনাকে হারিয়ে ফেললাম। অমিত কোনো কথা বলছে না, চুপচাপ আজরিনকে জড়িয়ে ধরে আছে আর ধীরে ধীরে তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে, তাকে শান্ত করার চেষ্টা করছে আর নরম গলায় বলছে, শান্ত হও, আমি জানতাম না তুমি এতটা ভয় পাবে, শান্ত হও। আজরিন মুখ তুলে অমিতের পানে তাকায়, চোখ ভেজা, ঠোঁটে কাঁপন। অমিত নিজেই বলে ওঠে, তবে একদিক দিয়ে ভালোই হয়েছে। আমি এটা তো জানতে পেরেছি তুমি আজও আমায় কতটা ভালোবাসো। আমাকে ছেড়ে গিয়ে তুমিও যে ভালো ছিলে না জানো। তুমি চলে যাওয়ার পর আমি পুরো শেষ হয়ে গেছি। তোমাকে বলে বোঝাতে পারবো না তুমি ছাড়া আমার দিনগুলো কেমন কেটেছে। বলতে গেলে আমি নিজেই নিজের মধ্যে হারিয়ে গিয়েছি।
অমিত এবার আজরিনের দু গালে আলতো করে হাত রাখে, তারপর বলে, আজ তোমার জন্মদিন। আমি চাই আজই আমাদের মধ্যে যত ভুল বোঝাবুঝি আছে সব শেষ হোক। আমরা সব কিছু নতুন করে শুরু করি। আমি, তুমি, আমাদের মেয়েকে নিয়ে একটা ছোট্ট পৃথিবী। নতুন করে শুরু? তাহলে আমার একটা শর্ত আছে। কি শর্ত? কখনো আর এমন নাটক করবেন না। এইসব এসব আমার ভালো লাগে না। তাহলে তোমারও আমাকে কথা দিতে হবে। কি কথা? সারা জীবন আমার রুক্ষ আচরণ, কঠোর কথা, খারাপ ব্যবহার সব হজম করবে। আমার না প্রকাশ করা কথাগুলো, অনুভূতিগুলো বুঝে নিবে। আর আমাকে কখনো একা করে চলে যাওয়ার কথা চিন্তাও করবে না। বাহ বাহ, কি দারুণ শর্ত। আমার নাকি ওনার ওই সব জিনিস সারা জীবন হজম করে যেতে হবে, যেগুলোর জন্য আমি ওনাকে ছেড়ে গেছি। তুমি কি সত্যি সেদিন আমার আচরণে আমায় ছেড়ে গেছো? না, আমি আপনার আচরণে আপনাকে ছেড়ে যাইনি, বরং আমি ওই সব হজম করে আপনার মনে জায়গা করে নিতে চেয়েছি। কিন্তু আমি ছেড়ে গিয়েছি আপনার মুখে আমাদের মেয়েকে। কথাটা শেষ করতে পারে না আজরিন। তার আগেই অমিত এগিয়ে এসে আলতো করে তার ঠোঁটে হাত রেখে তাকে থামিয়ে দেয়। কণ্ঠে এক অদ্ভুত কোমল দৃঢ়তা নিয়ে সে বলে ওঠে, এসব এখন থাক। পুরনো কথায় ফিরে গিয়ে অনুশোচনা বাড়াতে চাই না আর। তার চেয়ে বরং চলো তোমার জন্মদিনের কেকটা কাটি। অমিতের বলা শেষ ঠিক তখনই আশঙ্কিক পেছন থেকে ভেসে আসে এক গম্ভীর পুরুষালী কণ্ঠ। আপনাদের ভুল বোঝাবুঝি শেষ হয়েছে নাকি সব মিটে যাওয়ার আগে আমরা এসে পড়ছি? অমিত আর আজদিন বিস্ময়ে তাকায় পিছন ঘুরে, দেখে রনি। তবে সে একা না, তার হাতে ঈশান আর পাশে উর্মির হাত ধরে অরিন। এক মুহূর্ত দেরি করে না, বাচ্চা দুটো পাপ্পা বলে চিৎকার করে অরিন ছুটে গিয়ে জড়িয়ে ধরে অমিতকে, আর ঈশান দৌড়ে এসে বলে ঝাঁপিয়ে ধরে অরিনকে, আর সঙ্গে সঙ্গে অমিত আর আজরিন দুজনে বাচ্চাদের কোলে তুলে নেয়। তারপর আজরিন ধীরে ধীরে এগিয়ে এসে বিস্মিত চোখে উর্মির পানে তাকিয়ে বলে, উর্মি, তুমি এখানে? উর্মি মৃদু লাজুক হাসিতে মাথা নিচু করে নেয়। কিছু বলার আগেই অমিত বলে ওঠে, আমি বলছি। আজরিন কৌতূহলী চোখে তাকাই অমিতের পানে, আর অমিত ধীরে ধীরে বলতে লাগে, তোমার পাতানো ভাইটাকে নিয়ে যখন আমি তোমার জন্মদিনের এসব প্ল্যান করছিলাম, তখনই সে বলল, ভাই আমার একজন আছে, তুমি যদি বলো আজকের এই বিশেষ দিনে তাকে নিয়ে আসতে পারি। প্রথমে আমি অবাক হয়েছিলাম, পরে অনেক প্রশ্ন করায় সব খুলে বলল। উর্মি আর ও এখন নিজেদের নতুন গল্পের ওই নিয়ে দাঁড়িয়ে আছে। ওরা এখন চাচ্ছে আমরা দুজন মিলে যেন ওদের গল্পের সূচনা দিয়ে ইতি টেনে দেই। এটাই ওদের ইচ্ছে। আজরিন অবাক দৃষ্টিতে রনি আর উর্মিলার পানে তাকিয়ে বলে, তোমাদের মধ্যে এসব হলো কবে আর কিভাবে কিভাবে সম্ভব? রনি হেসে মাথা নাড়ে আর বলে, সেসব পরে বলা যাবে, এখন আগে কেকটা কেটে ফেলো। দেখ না কেকটাই কেমন অভিমান করে বসিয়েছে। রনির কথাই সবার চোখে মুখে হাসি। দূরে সাজানো ছোট্ট কুটিরটার নিচে ঝলমলে আলোয় আলোকিত পরিবেশ। শুরু হয় কেক কাটার আয়োজন। মোমবাতি, আলো, আনন্দ আর ভালোবাসার উষ্ণতায় ভরে ওঠে চারিদিক। কিছুক্ষণ পর সবাই নিজেদের মতো ছড়িয়ে পড়ে। রনি উর্মিকে নিয়ে একটু দূরে চলে যায় নিজেদের মতো সময় কাটাতে। বাচ্চা দুটো দিনের মতো আলো ঝলমলে পরিবেশ পেয়ে খেলায় মেতে ওঠে। আর অমিত আজরিন তারা দাঁড়িয়ে আছে পাশাপাশি। তারপর অমিত ধীরে আজরিনের হাতটা নিজের হাতে নেয়, নিজের আঙ্গুলগুলো দিয়ে আজরিনের হাত শক্ত করে জড়িয়ে ধরে। সামনে লেক থেকে আসা হালকা বাতাস তাদের ছুঁয়ে যাচ্ছে। মনে হচ্ছে সেই বাতাস তাদের ভেতরে সব ক্লান্তি ধুয়ে দিচ্ছে। অমিত ধীরে বলে ওঠে, এবার সব ঠিক হয়ে যাবে, তাই না? আজরিন তার পানে তাকাই, ঠোঁটে এক মৃদু গভীর হাসি ফুটিয়ে মাথা নাড়িয়ে সে আস্তে বলে, না, কিচ্ছু ঠিক হবে না। অমিত থমকে যায়। আজরিন এবার তার হাতটা আরো শক্ত করে ধরে বলে, আমরা ঠিক করে নিব। এক মুহূর্তে দুজনই একে অপরের চোখে চোখ রেখে তাকিয়ে থাকে। তারপর অমিত ধীরে আজরিনের আরো কাছে এগিয়ে আসে আর আজরিনের কপালে আলতো করে একটা চুম্বন এঁকে দেয়। আজরিন চোখ বন্ধ করে নেয়। এই রাতটা শুধু আজরিনের জন্মদিন না, এটা এক নতুন শুরু, একটা অঙ্গীকারের রাত, যেখানে তারা প্রতিজ্ঞা করেছে ঝড় যতই আসুক এবার আর কেউ কাউকে ছেড়ে যাবে না।
OAS ইন্টারন্যাশনাল কোম্পানির প্রতিটি তলায় আজ আলাদা এক স্পন্দন। কোথাও ফাইল হাতে ছুটছে কেউ, কোথাও শেষ মুহূর্তে প্রস্তুতিতে ব্যস্ত টিম। সব মিলিয়ে এক অদ্ভুত উত্তেজনায় ভরা পরিবেশ। আজকের দিনটা শুধু একটা অনুষ্ঠান না, একটা ইতিহাস। কোম্পানির 5 বছরের পথ চলা পূর্ণ হলো আজ। তবে এই আয়োজনের আসল আকর্ষণ অন্য জায়গা। আজ প্রথমবারের মতো প্রকাশ্যে আসবে কোম্পানির সিইও, যাকে সবাই মিস্টার ওমস বলে জানলো। আসলে সে হচ্ছে অমিত, মানে অমিত শিকদার। 5টা বছর এই দীর্ঘ সময় জুড়ে সে ছিল আড়ালে, নির্ভীতিতে। কোম্পানির অভ্যন্তরে মানুষ ছাড়া কেউ কোনোদিন দেখেনি তার মুখ। মিডিয়া বহুবার চেষ্টা করেছে, চালাকি, কৌশল, এমনকি গোপন অনুসন্ধান পর্যন্ত, কিন্তু প্রতিবারই ব্যর্থ হয়েছে তারা অমিতের অসাধারণ বিচক্ষণতার কাছে। নিজের সাম্রাজ্য নিজ হাতে গড়ে তুললেও সে থেকেছে নীরবে, নিজেকে গোপন রেখেছে দুনিয়ার চোখ থেকে। আর আজ সেই মানুষটা নিজেই ডেকেছে মিডিয়াকে, ঘোষণা দিয়েছে সে প্রকাশ্যে আসবে। আর এই একটিমাত্র ঘোষণাই পুরো কর্পোরেট জগৎকে নাড়িয়ে দিয়েছে। অডিটোরিয়াম ঝলমল করছে আলোয়, সাজসজ্জা, নিখুঁত শিল্পকর্ম। স্টেজের সামনে সারি সারি ভিআইপি চেয়ার, সেখানে বসে আছে দেশের নামকরা সব কোম্পানির সিইও, প্রেসিডেন্ট, এমডি, এক্সিকিউটিভ আর বিভিন্ন প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা। সামনে কাতারে আরও বসে আছে হুইল চেয়ারে আশরাফ শিকদার, পাশে জাহানারা বিবি। তাদের পিছনে জায়গা নিয়েছে কোম্পানির অসংখ্য কর্মী। এছাড়াও দর্শকদের ভিড়ের মাঝে বসে আছে আজিন আর উর্মি, তাদের কাছাকাছি ঈশান ও অরিন। এরপর সময়ের সাথে সাথে অনুষ্ঠান এগিয়ে চলেছে। উপস্থাপক হিসাবে আছে রনি। এভাবে নানা আনুষ্ঠানিকতার পর স্টেজে রনির গম্ভীর কণ্ঠের উত্তেজনার ঘোষণা। Ladies and gentlemen, the moment you all have been waiting for. কথাটা কানে আসতেই মুহূর্তে নিস্তব্ধ হয়ে যায় পুরো অডিটোরিয়াম। সব আলো নিভে যায়। তারপর ধীরে ধীরে একটি একক আলোর রেখা নেমে আসে স্টেজের মাঝখানে। আর সেই আলোয় ফুটে ওঠে এক অবয়ব অমিত। গাঢ় রঙে নিখুঁত ছুটে মোড়ানো তার উপস্থিতি, ভঙ্গিতে এক পরিমিত আত্মবিশ্বাস, চোখে অদ্ভুত স্থিরতা। সে যে এখন শুধু একজন মানুষ না, বরং দীর্ঘ প্রতীক্ষার এক উত্তর, এক রহস্যের অবসান। তা আর উপস্থিতি স্পষ্ট বলে দিচ্ছে। স্টেজের সামনে দাঁড়িয়ে, টেবিলের ওপর হালকা ভর দিয়ে দাঁড়িয়ে আছে সে। আর চারিদিক থেকে ক্যামেরার ফ্ল্যাশ ঝলসে উঠছে। মুহূর্তে অসংখ্য লেন্সে বন্দী হয়ে যাচ্ছে তার এই প্রথম প্রকাশ্য উপস্থিতি। নিচে বসে থাকা কর্মী, মিডিয়া, এমনকি প্রথমবার দেখা মহিলা স্টাফদের মধ্যে শুরু হয়ে যায় ফিসফাস। ওয়াও মিস্টার, কি হ্যান্ডসাম, একদম সিনেমার হিরোদের মতো। সত্যি ওএস ইন্টারন্যাশনাল কোম্পানির সিইও যেমন স্বপ্নের রাজকুমার, হয়তো নিজেই এই সৌন্দর্য লুকাইতে এতদিন আত্মগোপনে ছিলেন। আরেক দল ফিসফিস করে বলে ওঠে। শুনেছি উনি বিবাহিত, একটা ছেলেও আছে। সাথে সাথে আরেক দলের প্রতিবাদ আসে। আরে না, ছেলে আছে ঠিকই, কিন্তু সেটা নাকি দত্তক নেওয়া, নিজে না। এভাবেই নানা গুঞ্জনে ধীরে ধীরে ভরে ওঠে চারপাশ। কিন্তু সেই কোলাহলের মাঝেও একজন সম্পূর্ণ নীরব আজরিন। সে শুধু তাকিয়ে আছে অমিতের পানে অবিচল গভীর দৃষ্টিতে। কিছুটা সময় স্টেজের ওপর দাঁড়িয়ে থাকা অমিত চারপাশে চোখ বোলাচ্ছে, দেখে সব মুখ, সবার দৃষ্টি, সব এসে থেমে আছে ওর উপরে। ধীরে ধীরে তার ঠোঁটে নিঃশব্দে ফুটে ওঠে এক স্থির আত্মবিশ্বাসী হাসি। সে একটি গভীর শ্বাস নেই। তার মনে হচ্ছে বুকের ভেতর জমে থাকা অজস্র কথাগুলোকে এক মুহূর্তে গুছিয়ে নিচ্ছে। তারপর মাইক্রোফোনটা চিকন তার ধরে চোখ ধীরে ধীরে ঘুরিয়ে নেয় পুরো অডিটোরিয়াম জুড়ে। আর তার কণ্ঠে ভেসে আসে স্থির, স্পষ্ট, গভীরে লুকিয়ে থাকা এক আবেগের সূক্ষ্ম কম্পন নিয়ে। আজকের এই দিনটা আমার জন্য শুধু একটা কর্পোরেট সেলিব্রেশন না, এটা একটা যাত্রার 5 বছরের সংগ্রামের, ভুলের, শেখার আর শেষমেশ দাঁড়িয়ে যাওয়ার গল্প। তার কণ্ঠ থেমে যায়, কিন্তু কথাটা বাতাসে ভাসতে থাকে। অডিটোরিয়াম জুড়ে ক্যামেরার ফ্ল্যাশ আরও তীব্র হয়ে ওঠে, সঙ্গে সকলের অভিনিবেশ। কিন্তু অমিত একটু বিচলিত হয় না, বরং আরও দৃঢ় কণ্ঠে বলে। অনেকেই ভাবে সাফল্য মানে একা একজন মানুষের অর্জন, কিন্তু আমি জানি আমি একা কিছুই না। তার দৃষ্টি এবার নেমে এলো প্রথম সারির পানে, যেখানে বিশেষ হুইল চেয়ারে বসে আছেন আশরাফ শিকদার।
সে কিছুক্ষণ তাকিয়ে থাকে, তারপর বলে, আমার এই জায়গায় আসার পেছনে সবচেয়ে বড় শক্তি আমার পরিবার, বিশেষ করে আমার বাবা। কথাটা শুনে অসুস্থ ক্লান্ত আশরাফ শিকদার অসহায় চোখে স্পষ্ট ফুটে ওঠে অদ্ভুত এক গর্ব। অমিত কণ্ঠ একটু ভারী করে আরো বলে, আজ তিনি অসুস্থ, হয়তো আগের মতো পাশে দাঁড়াতে পারেন না, কিন্তু আমি যখনই হাল ছেড়ে দিতে চেয়েছি তখনই মনে হয়েছে না, আমাকে দাঁড়াতেই হবে, অন্তত ওনার জন্য, ওনার বিশ্বাসের জন্য হলেও। একটু থামে সে, নিঃশব্দে গিয়ে গলার ভেতর জমে থাকা ভার। আপনারা অনেকেই হয়তো ওনাকে চেনেন, কারণ আমার বাবাও ছিলেন এই শহরের একজন নামকরা ব্যবসায়ী। ব্যবসার প্রথম অক্ষরটা আমি আমার বাবার কাছ থেকেই শিখেছি, আর বড় হওয়ার স্বপ্ন সেটাও প্রথম আমি দেখেছি ওনার চোখ থেকেই। নিঃশব্দে গিলে নেয় গলার ভেতর জমে থাকা ভার। আজ আমি গর্বিত, কারণ তিনি ছিলেন আমার বাবা, আর ওনার অনুপ্রেরণা, ওনার বিশ্বাস, সেগুলোই আমাকে অমিত শিকদার থেকে মিস্টার ওমস হয়ে উঠতে সাহায্য করেছে। তার চোখে এক অদ্ভুত দীপ্তি। অডিটোরিয়াম জুড়ে গভীর নীরবতা। অমিত এবার মৃদু হাসি মাখা চেহারায় আরো বলে, আর একজন যার কথা না বললেই নয়, একটু ঘুরে তাকাই পাশে দাঁড়িয়ে থাকা রনির পানে। আসুন যে আমার পাশে ছিল ছায়ার মতো, আমার ভাই রনি। এত মানুষের সামনে নিজের নাম শুনে রনি একটু অপ্রস্তুত হয়ে পড়ে। মুখে লাজুক হাসি ফুটে ওঠে, মাথাটা সামান্য নিচু করে ফেলে সে। আসলে ওকে ছোট ভাই বা বন্ধু বলা কম হবে, ও আমার লড়াইয়ের সঙ্গী। আমি যখন নিজের উপর বিশ্বাস হারিয়েছি, ও তখন আমার বিশ্বাস হয়ে পাশে দাঁড়িয়ে কাঁধে হাত রেখেছে। হালকা করতালিতে ভরে ওঠে চারপাশ। অমিত এবার থামে, তার চোখে আশঙ্কিক এক অন্যরকম ছায়া নেমে এলো, কণ্ঠটাও নরম হয়ে আসে। আজকের এই দিনটা আমার জন্য শুধু আনন্দের না, পুরো হল নিস্তব্ধ। ঠিক আজকের এই দিনেই 3 বছর আগে আমি আমার জীবনের সবচেয়ে কাছের মানুষটাকে হারিয়েছি। আমার দাদি, যে আমাকে দাদুভাই বলে বলে জীবন দিত। কথাগুলো বলতে গিয়ে যেন তার গলায় কাঁটা বিঁধল। তিনি ছিলেন আমার সবকিছু, আমার স্বপ্ন দেখার সাহস, আমার প্রথম অনুপ্রেরণা দেওয়ার মানুষ, যার বাবার থেকেও বেশি আমার উপর বিশ্বাস ছিল। একটু থামে অমিত। আজ যদি তিনি থাকতেন, তাহলে এই মঞ্চে দাঁড়িয়ে থাকা আমাকে নিয়ে উনি বেশি গর্ব করতেন, আর এই বিশেষ দিনটা আমার জন্য আরো বিশেষ হয়ে উঠত। কিছুক্ষণ নিজেকে সময় দেয় অমিত, তারপর নিজেকে সংযত করে ঠোঁটে হালকা হাসি টেনে আরো বলে, যাই হোক, দুঃখকে মনে করে দুঃখ ভারী করে লাভ নেই, শুধু এতটুকুই চাওয়া, তিনি যেখানেই আছেন আল্লাহ যেন ওনাকে ভালো রাখেন, এই দোয়াটুকুই। এক মুহূর্ত চুপ, তারপর অমিত কণ্ঠে হালকা উচ্ছ্বাস নিয়ে বলে ওঠে, তবে আজ আমি আজ আপনাদের সঙ্গে এমন দুজন মানুষের পরিচয় করিয়ে দিতে চাই, যারা আমার জীবনের সবচেয়ে বড় শক্তি। অমিত ধীরে হাত বাড়িয়ে ইশারা করে, সঙ্গে কণ্ঠ স্পষ্ট, চেহারার অভিব্যক্তি গর্বে ভরিয়ে তোলে। আমার স্ত্রী আজরিন, মানে মিসেস আজরিন অমিত শিকদার, আর আমার মেয়ে অরিন শিকদার। সব দৃষ্টি একসাথে ঘুরে যায় অমিতের ইশারা করা হাতের বিপরীতে। মুহূর্তের মধ্যে বিস্ফোরিত পুরো অডিটোরিয়াম। কি আরজু ম্যাম, অসম্ভব! আপনারা ম্যারিড? কি করে সম্ভব? এখনো তো মনেই হয়নি। আনবিলিভেবল! এসব কানাঘুষা, বিস্ময়, অবিশ্বাস সব একসাথে ছড়িয়ে পড়ে চারিদিকে। কিন্তু সেই সব প্রতিক্রিয়াকে সম্পূর্ণ উপেক্ষা করে অমিত মাইক্রোফোনটা আরও একটু কাছে টেনে নেয়, হাসি মাখা মুখে বলে, আমার এমপ্লয়ি বৃন্দ দেখি অবাক। আসলে অবাক হওয়াটাই স্বাভাবিক, কারণ এতদিন একই ছাদের নিচে থেকেও আমরা আমাদের সম্পর্ককে কখনো প্রকাশ্যে আনিনি, কিংবা বলতে পারেন ইচ্ছা করেই আড়াল করে রেখেছিলাম। সে এক মুহূর্ত থামে, তারপর স্পষ্টভাবে উচ্চারণ করে, হ্যাঁ, আজ আমি আপনাদের মিস্টার ওমস সকলের উদ্দেশ্যে জানিয়ে দিচ্ছি, যাকে আপনারা আরজু ম্যাম বলে চিনেন, সেই মিসেস আজরিন হোসাইনি আমার স্ত্রী। আমরা প্রায় 7 বছর ধরে বিবাহ বন্ধনে আবদ্ধ, আর আমাদের 5 বছরের একটি মেয়েও আছে। কোম্পানির এমপ্লয়িদের ভেতর নড়ে ওঠে প্রশ্নের ঢেউ। অমিত যেন সেই অদৃশ্য প্রশ্নগুলো পড়ে নেয়। সে বলে, এখন হয়তো আপনাদের মনে প্রশ্ন, তাহলে ঈশানকে? তার ঠোঁটে হালকা হাসি ফুটে ওঠে।
কারণ অনেকে এতদিন ভেবে এসেছেন ঈশান আমার ছেলে বা আমার দত্তক নেওয়া ছেলে, কিন্তু বিষয়টা তেমন না। এটা আপনাদের তৈরি একটা ভুল ধারণা, গুজব। তার কণ্ঠে এবার কোমলতা নেমে আসে। আসলে ঈশান আমার বড় ভাইয়ের ছেলে। ভাইয়া আমার একটু বিশেষ কাজে দেশের বাহিরে আছেন, আর আমার সুরাইয়া ভাবি, আমার রাহি রাফি কিছু কারণবশত আজকে এখানে উপস্থিত হতে পারিনি। এখন আপনারা ভাবছেন তাহলে ঈশান, কথা হচ্ছে আমার স্ত্রী গত 5 বছর দেশের বাইরে ছিলেন, যেই কারণেই হোক, বা আপনারা ভাবতে পারেন নিজেকে গড়ে তোলার জন্য, আমার পাশে সমানভাবে দাঁড়ানোর জন্য। আর সেই সময়টা ছিল আমার জীবনের সবচেয়ে কঠিন সময়গুলোর একটি। কোম্পানির কাজে নিজেকে তৈরি করতে গিয়ে আমাকে প্রায় পুরো সময়টাই দেশের ভেতরে ব্যস্ত থাকতে হতো। তখন এই ছোট্ট ঈশানই ছিল আমার সবচেয়ে বড় সঙ্গী। তার চোখে ভেসে ওঠে মৃদু স্মৃতির আলো। তার আমি যখন চারপাশে শুধু অন্ধকার দেখতাম, তখনও গুটি গুটি পায়ে হেঁটে এসে কখনো আমার কাঁধে, কখনো আমার শরীরের যে কোনো অংশে হাত রাখত, আর আমি তখনই আলো খুঁজে পেতাম। তাই আজকের বিশেষ দিনে তার উপস্থিতি আমার কাছে সন্তানের মতো। কণ্ঠে আরো নরম হয়ে আসে। আজ আপনারা আমাকে একজন সিইও হিসেবে দেখছেন, কিন্তু আমি চাই আপনারা আমাকে একজন মানুষ হিসেবেও চিনুন, আর সব সময় আমার পাশে থাকুন, আমার উপর বিশ্বাস রাখুন। একটু থেমে সে দৃঢ়তার সঙ্গে আরো বলে, আমি আপনাদের এই দেশকে, এই দেশের মানুষকে কখনো হতাশ করব না। আমার বিশ্বাস আমাদের এই কোম্পানি একদিন দেশের অর্থনীতিকে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে। এভাবে তার কথা শেষ হতে অমিত ধীরে হাত বাড়িয়ে দেয় সামনে, কণ্ঠে উষ্ণ আমন্ত্রণ। আমার আজকের এই মঞ্চ শুধু আমার একার না, এটা আমার সকল এমপ্লয়ীদের, আর আমার পরিবার, তাদের ছাড়া এই দিন অসম্পূর্ণ। তাই আমি চাই আমার এই বিশেষ দিনে আমার পুরো পরিবার এসে আমার পাশে দাঁড়াক একই মঞ্চে। কথাটা শেষ হতেই অডিটোরিয়াম করতালির ঢেউয়ে ভেসে যায়। একে একে সবাই উঠে দাঁড়ায়। দর্শকদের মাঝ থেকে ধীরে ধীরে এগিয়ে আসে জাহানারা বিবি, তার সঙ্গে অরিন, ঈশান। রনি সাবধানে ঠেলে নিয়ে আসছে আশরাফ শিকদারের হুইলচেয়ার, পাশে হাঁটছে আজরিন। স্টেজের কাছে আসতেই অমিত নিজে এগিয়ে আসে, আজরিনের হাতটা আলতো করে ধরে তাকে স্টেজে তুলে আনে। তারপর অরিনকে কোলে তুলে নিয়ে নিজের জায়গা দখল করে। স্টেজে গড়ে ওঠে এক সম্পূর্ণ দৃশ্য। অমিতের এক পাশে জাহানারা বিবি, অন্য পাশে আজরিন। আজরিনের সামনে দৃঢ় দৃষ্টিতে সামনে পানে তাকিয়ে ঈশান, পাশে রনি, তার সামনে হুইলচেয়ারে আশরাফ শিকদার। তারপর পুরো অডিটোরিয়ামে সবাই দাঁড়িয়ে পড়ে। তুমুল করতালিতে ভরে ওঠে চারপাশ। ক্যামেরার ফ্ল্যাশ একের পর এক ঝলসে ওঠে। মুহূর্তটা বন্দী হয়ে যায় অসংখ্য ফ্রেমে। তবু এই সমস্ত আলো, এই করতালির উচ্ছ্বাস, এই ভিড়ের পূর্ণতার মাঝে কোথাও যেন অদৃশ্য এক শূন্যতা নীরবে মাথা তোলে। সবে আছে, তবুও কেউ নেই। এই ভিড়ের মাঝেও, এই পূর্ণতার মাঝেও কিছু কিছু মুখ অনুপস্থিত। আজ তারা নেই। কোথায় আছে সে উত্তরও জানা নেই। কিন্তু তবু করতালির এই গর্জনে ভেতরে মঞ্চে দাঁড়িয়ে থাকা মানুষগুলোর মনে গভীরে কোথাও কিছু নীরব শব্দ ভেসে ওঠে, অব্যক্ত, অশ্রুত, অথচ অমলিন। তাদের চোখে এক ঝলক স্থিরতাই যেন লেখা আছে এই মিলনে। তবুও তারা একা না, বরং তারাও আছে যারা থেকে গেছে অনুভূতির গভীরে, অপূর্ণ প্রশ্ন হয়ে, অমলিন স্মৃতি হয়ে। করতালির শব্দ ধীরে ধীরে থেমে আসে, আর শোনা যায় কোথাও এক তুচ্ছ মানুষের নগণ্য লেখার গম্ভীর কণ্ঠের বাণী। জীবনের গল্প কখনো সম্পূর্ণ হয় না, আমরাই শুধু কোনো এক জায়গায় এসে তাদের শেষ বলে মানি। অনুভূতির গল্পে তেমনই কিছু চরিত্র আছে যাদের নাম একসময় খুব স্পষ্ট ছিল, যাদের উপস্থিতি ছিল গল্পের প্রতিটা মোড়ে, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তারা ধীরে ধীরে হারিয়ে গেছে দৃশ্যপট থেকে। তারা কোথায় আছে, কি করছে, তারা কি ভালো আছে, নাকি এখনো কোনো অজানা লড়াইয়ের ভেতর দিয়ে যাচ্ছে? তার উত্তর গল্প লেখক দেয় না, ইচ্ছে করেই দেয় না, কারণ বাস্তবত এমনও হয়। সব সম্পর্কে শেষ জানা যায় না, সব মানুষকে শেষ পর্যন্ত সঙ্গে পাওয়া যায় না।
কিছু মানুষ হঠাৎ করে জীবন থেকে মুছে যায়, কিন্তু স্মৃতি থেকে না। এই গল্পের পূর্ণতা তাই শুধু মিলনে না, বরং সেই অপূর্ণতাগুলোকেও মেনে নেওয়ার। যারা থেকে গেছে তারা গল্পটাকে দৃশ্যমান করেছে, আর যারা হারিয়ে গেছে তারা গল্পটাকে গভীরতা দিয়েছে। হয়তো কোনো একদিন অন্য কোনো গল্পে, অন্য কোনো সময়ে তাদের পথ আবার মিলবে, অথবা তারা থেকে যাবে শুধু একটা নাম হয়ে, যা উচ্চারণ না করলেও হৃদয়ের ভেতর নীরবে বেঁচে থাকবে। এই গল্পের শেষ তাই শেষ না, এটা শুধু একটা থামা। ধন্যবাদ।